এভরিওয়ান, সকলকে ক্যাম্পাস লাইভে স্বাগতম। আজকে আমাদের আলোচনার টপিকগুলো হলো কোলিগেটিভ প্রপার্টিজ, রলস ল এবং ভ্যান হলস ল। লক্ষ্য করি কোলিগেটিভ প্রপার্টিজ অফ ডিলিউট সলিউশন অর্থাৎ লঘু দ্রবণের সংঘাতমূলক বৈশিষ্ট্য। এখানে আমরা সংজ্ঞাটার দিকে লক্ষ্য করি। কোলিগেটিভ প্রপার্টিজ ডিপেন্ড অন দ্য অ্যামাউন্ট অফ ডিসলভড সলিউট বাট নট অন ইটস কেমিক্যাল আইডেন্টিটি। অর্থাৎ কোলিগেটিভ প্রপার্টিজ কিসের উপর নির্ভর করে? কি পরিমাণ দ্রবণে দ্রবীভূত আছে তার উপর নির্ভর করে। কি দ্রবীভূত আছে তার উপর এটা নির্ভর করে না। অর্থাৎ এখানে কি পরিমাণ দ্রবীভূত আছে সেটা মেজর, বাট কি কোন কেমিক্যাল দ্রবটা এখানে আছে সেটা এখানে মেজর নয়। There are four types of colligative properties. Colligative properties এর চারটি ধরন আছে। নাম্বার 1, lowering of vapor pressure অর্থাৎ বাষ্পচাপের অবনমন, elevation of boiling point অর্থাৎ স্ফুটনাঙ্কের বৃদ্ধি, depression of freezing point অর্থাৎ হিমাঙ্কের অবনমন এবং অসমোটিক প্রেসার বা অবিস্ফোরণিক চাপ। এবার আমরা দেখি যে কোলিগেটিভ প্রপার্টিজটা কোন দ্রবণের ক্ষেত্রে কার্যকর হবে। এখানে দ্রবণটাতে আমরা কি কি দ্রবণ অ্যাড করতে পারবো? নন ভলাটাইল অর্থাৎ অনুদ্বায়ী, নন ইলেকট্রোলাইট অতরিত এবং সলিড অর্থাৎ কঠিন পদার্থ আমাদেরকে অ্যাড করতে হবে। এবার আমরা দেখি যে কোলিগেটিভ প্রপার্টিজ এর ফাংশনটা কি। আমার দুটি পাত্র রয়েছে, এখানে 100 ml এর একটি দ্রাবক রয়েছে এবং এখানে 100 ml এর একটি দ্রাবক রয়েছে। এতে আমি 5 মোল ম্যাগনেসিয়াম সালফেট এবং 5 মোল কপার সালফেট অ্যাড করলাম। এখানে আমার 100 ml দ্রাবক সেম, 5 মোল দ্রব সেম, কিন্তু এখানে আমার যে কেমিক্যাল গুলো আছে সেগুলো কিন্তু ভিন্ন। এখানে কেমিক্যাল গুলো ভিন্ন হওয়ার পরও এই দুটি দ্রবণের কোলিগেটিভ প্রপার্টিজ গুলো এক হবে, কারণ এদের দ্রাবকের পরিমাণ এবং এদের মোলের পরিমাণ এক রয়েছে। আমরা জেনেছিলাম যে কোলিগেটিভ প্রপার্টিজ এর ক্ষেত্রে কি পরিমাণ দ্রবীভূত আছে সেটা ডিপেন্ড করে, কি দ্রবীভূত আছে সেটা এখানে ডিপেন্ড করে না। এখন আমরা দেখি যে লয়ারিং অফ ভেপার প্রেসার অর্থাৎ বাষ্পচাপের অবনমন। এখানে একটি পাত্রে আমরা পিওর সলভেন্ট রেখেছি অর্থাৎ বিশুদ্ধ দ্রাবক রয়েছে এবং এই বিশুদ্ধ দ্রাবকটিতে যখন আমরা একটি সলিড বা দ্রব অ্যাড করব তখন যে সলিউশনটা হবে এখানে যে বাষ্পচাপটা থাকবে সেটা কমে আসবে। অর্থাৎ পিওর সলভেন্ট বিশুদ্ধ দ্রাবকের যে বাষ্পচাপ ছিল সেটা থেকে সলিউশনের বাষ্পচাপটা কমে আসবে। এখানে আমরা লক্ষ্য করি যে ধরি বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ P0 এবং দ্রবণের বাষ্পচাপকে যদি আমরা P ধরি, এখানে দ্রাবকের বাষ্পচাপের অবনমন যেহেতু P0 থেকে P পরিমাণ কমে তাই P0 - P এবং বাষ্পচাপের আপেক্ষিক অবনমন কত? P0 - P/P0 অর্থাৎ বিশুদ্ধ দ্রাবকের সাপেক্ষে এই দ্রবণের বাষ্পচাপের অবনমনটাকে আমরা নির্দেশ করতেছি। এখানে আমরা দেখি যে দ্রাবকের মোল সংখ্যা যদি N1 এবং দ্রবের মোল সংখ্যা যদি N2 হয় তাহলে আমরা রাউল্টের সূত্রটি গণিতের ভাষায় কিভাবে লিখতে পারি? P0 - P/P0 = N2/N1 + N2 = zeta2। এবার আমরা আলোচনা করব মোল ফ্র্যাকশন, the ratio of the number of moles of solute and the total number of moles of solute and solvent। এখানে আমরা দ্রবের মোল সংখ্যাকে তার দ্রবের মোল সংখ্যা এবং দ্রাবকের মোল সংখ্যা দ্বারা যোগফলের দ্বারা ভাগ করব, অর্থাৎ moles of solute divided by moles of solute plus moles of solvent। এখানে zeta solute = N2 কেন বসালাম? সলিউটের মোল সংখ্যা হলো N2, এখানে N1 হলো সলভেন্টের মোল সংখ্যা এবং N2 হলো সলিউটের মোল সংখ্যা। এখানে যদি আমরা সলিউটকে zeta2 দ্বারা প্রকাশ করি তাহলে আমরা কি পাচ্ছি যে zeta2 = N2 divided by N1 plus N2। এখানে আমরা জানি যে মোল ফ্র্যাকশন হলো ইউনিটলেস, তাই আমি লিখতে পারি zeta solute plus zeta solvent = 1 বা zeta1 plus zeta2 = 1। এই সমীকরণকে ব্যবহার করে আমরা রলস ল এর দিকে লক্ষ্য করি যে P0 - P/P0 = N2 divided by N1 plus N2 = zeta2। এখানে আমরা এই সমীকরণটিকে ভেঙে যদি লিখি যে P0 divided by P0 minus P/P0 = zeta2। এখানে P0 কাটা, তাহলে আমি পাচ্ছি 1 minus P/P0 = zeta2। P/P0 আমি 1টাকে এই পাশে নিয়ে যাচ্ছি তাই কি লিখব? 1 minus zeta2। সুতরাং যদি আমি এই P0 কে এই পাশে গুণ করে দিই তাহলে কি পাচ্ছি? P = zeta1 into P0 অর্থাৎ কোন তরল দ্রবণের বাষ্পচাপ বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ ও মোল ভগ্নাংশের গুণফলের সমান।
এবার আমরা দেখব রলস ল ফর এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, অর্থাৎ রলস এর ল এর মাধ্যমে আমরা বয়লিং পয়েন্ট বৃদ্ধির কারণটা আমরা দেখতে পাবো। এখানে দেখি যে পিওর সলভেন্ট টেম্পারেচার ইকুয়ালস টু টিবি, অর্থাৎ বিশুদ্ধ দ্রাবকের টেম্পারেচার যদি টিবি হয় এবং সলিউশনের টেম্পারেচার যদি টিবি প্রাইম হয়, সেখানে সলিউশনের টেম্পারেচারটা বেড়ে যাবে। কেন বেড়ে যাবে? সলিউশনকে স্ফুটনাঙ্কে নিয়ে যেতে আমার বেশি পরিমাণ তাপের প্রয়োজন হবে, এই জন্য সলিউশনের টেম্পারেচারটাকে আমরা ধরতেছি টিবি প্রাইম এবং পিওর সলভেন্টের টেম্পারেচারটাকে আমরা ধরতেছি টিবি, অর্থাৎ টিবি প্রাইম মাইনাস টিবি ইকুয়ালস টু ডেল্টা টিবি, অর্থাৎ এখানে ডেল্টা টিবিটা কি নির্দেশ করতেছে? তাপমাত্রা বা স্ফুটনাঙ্কের বৃদ্ধি থেকে নির্দেশ করতেছে। এবার আমরা ল 1 কে লক্ষ্য করি যে elevation of boiling point of a solution is proportional to the molar concentration of the dissolved solute, অর্থাৎ এখানে স্ফুটনাঙ্কটা কিসের সমানুপাতে বৃদ্ধি পাবে? যে পরিমাণ দ্রবের মোলার কনসেন্ট্রেশনের সমানুপাতে বয়লিং পয়েন্টটা বৃদ্ধি পাবে। এখানে আমরা যদি 1 মোল সলিউট অ্যাড করি তাহলে এখানে আমাকে ধরি যে 1 কেলভিন তাপ দিতে হবে। আবার যদি আমি এখানে 2 মোল দ্রব্য অ্যাড করি তাহলে আমাকে এখানে 2 কেলভিন তাপ দিতে হবে, অর্থাৎ এখানে সমানুপাতিক হারে আমি যত পরিমাণ মোল অ্যাড করব ঠিক সেই সমানুপাতিক হারে আমাকে তাপমাত্রা বাড়াতে হবে। সুতরাং ডেল্টা টিবি ইকুয়ালস টু কেবি ইনটু সিএম। এখানে কেবি হলো একটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটাকে বলা হয় ইমিউনোস্কোপিক কনস্ট্যান্ট। আর আমরা মোলালিটি সম্পর্কে জানি যে 1000 গ্রাম দ্রাবকে যত মোল দ্রবীভূত থাকে তাকেই সেই দ্রবণের মোলালিটি বলে। এবার আমরা ল 2টা লক্ষ্য করি যে equivalent amount of different substances dissolved in same amount of same solvent raises the boiling point to the same extent, অর্থাৎ একই পরিমাণ যদি ভিন্ন দুটি দ্রবীভূত থাকে, যদি একই পরিমাণ দ্রাবকে দ্রবীভূত থাকে তাহলে তাদের বয়লিং পয়েন্টটা একই মাত্রায় বৃদ্ধি পাবে। অর্থাৎ এখানে যদি ডিফারেন্ট সাবস্টেন্সেস অর্থাৎ ভিন্ন দুটি দ্রব্য যদি একই মাত্রায় এবং একই পরিমাণ দ্রাবকে দ্রবীভূত হয় তাহলে তাদের বয়লিং পয়েন্টটা একই মাত্রায় বৃদ্ধি পাবে। এখানে আমরা ধরি যে a গ্রাম সলিউট কি করতেছে? a গ্রাম সলিউট b গ্রাম সলভেন্টে দ্রবীভূত আছে। সুতরাং এখানে আমরা দেখি যে b গ্রাম সলভেন্ট কন্টেইনস a by m mole solute, আবার 1 গ্রাম সলভেন্ট কন্টেইনস a by b into m mole solute, আর 1000 গ্রাম দ্রাবকের ক্ষেত্রে আমরা দেখতেছি যে 1000 গ্রাম সলভেন্ট কন্টেইনস a into 1000 divided by b into m mole solute। সুতরাং আমরা কি পাচ্ছি যে ডেল্টা টি ইকুয়ালস টু kb into a into 1000 divided by b into m। আবার আমরা যদি এখানে m টাকে বের করতে চাই তাহলে m টাকে এই পাশে নিয়ে আমরা যদি সমীকরণ ক্রিয়েট করি তাহলে কি পাবো? kb into a into 1000 divided by b into m। এবার আমরা দেখব রলস ল ফর ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। আমরা রলস ল এর মাধ্যমে হিমাঙ্কের অবনমনটা দেখতে পাবো। দেখি যে ল 1 এ কি বলতেছে যে depression of freezing point of a solution by a dissolved substances is proportional to the molar concentration of the solute, অর্থাৎ এখানে হিমাঙ্কের অবনমনটা কার সমানুপাতিক? দ্রবের মোলার কনসেন্ট্রেশনের সমানুপাতিক। ধরি যে আমার x মোল সলিউট যদি থাকে তাহলে আমার সেই x মোল সলিউটকে হিমাঙ্কে নিয়ে আসতে বা বরফে পরিণত আমার করতে আমি y কেলভিন তাপমাত্রা নিব বা -y কেলভিন তাপমাত্রা আমাকে নিয়ে আসতে হবে। আবার যদি আমি এখানে x এর পরিবর্তে একটু দ্রবণের ঘনমাত্রাকে বাড়িয়ে যদি z এ নিয়ে যাই তাহলে আমাকে এখানে y এরটাতে কি করতে হবে? y ধরি -y প্রাইম কেলভিন তাপমাত্রায় নিয়ে যেতে হবে। অর্থাৎ আমি যদি এখানে মোলের পরিমাণ বাড়াই সেক্ষেত্রে আমাকে বরফে পরিণত করার জন্য তাপমাত্রা সমান হারে কমিয়ে নিয়ে আসতে হবে, না হলে দ্রবণটি বরফে পরিণত হবে না। তার জন্য আমার এখানে কি দেখা যাচ্ছে যে যত মোল দ্রব্য ঠিক তত সমানুপাতিক হারে আমাকে তাপমাত্রা বাড়াতে বা কমাতে হবে ফ্রিজিং পয়েন্টের জন্য। তাহলে আমাদের 1 নম্বর লয় কি দেখলাম যে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট অফ a solution by a dissolved substances is proportional to the molar concentration of the solute। তো এখানে ডেল্টা টি এফ আমরা যদি দেখি যে আমরা টি দ্বারা কি বোঝাচ্ছি? টেম্পারেচার, আর এখানে এফ দ্বারা হলো ফ্রিজিং পয়েন্ট, আর সিএম হলো কনসেন্ট্রেশন কনসেন্ট্রেশন। আর এখানে আমরা দেখতে পারতেছি যে ডেল্টা টিএফ ইকুয়ালস টু কেএফ ইনটু সিএম। আমরা
স্ফুটনাঙ্কের ক্ষেত্রেও এই সমীকরণগুলো পেয়েছিলাম, জাস্ট এখানে চেঞ্জ আছে যে এফ আর এখানে কেএফ। এখানে কেএফটা হলো ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট, ঠিক আছে। এবার আমরা ল 2 তে যাই যে ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ ডিফারেন্ট সাবস্টেন্সেস ডিসলভ ইন সেম অ্যামাউন্ট অফ পার্টিকুলার সলভেন্ট ডিপ্রেস দ্য ফ্রিজিং পয়েন্ট টু দ্য এক্সটেন্ট। অর্থাৎ এখানে যদি আমি একই মাত্রায় বা একই পরিমাণের যদি আমি কোনো দ্রব্য নেই কিন্তু ভিন্ন যদি দ্রব্য যেখানে তাদের কেমিক্যাল আইডেন্টিটি আলাদা, আবার একই পরিমাণ দ্রাবক নেই, তাহলে তাদের ফ্রিজিং পয়েন্টের অবনমনটা একই পরিমাণের হবে। মানে এখানে যদি আমার দ্রব্য দুটো ভিন্ন হয় কিন্তু যদি তাদের মাত্রা এবং দ্রাবকের পরিমাণ যদি এক হয় বা প্রকৃতি যদি এক হয়, তাহলে তাদের হিমাঙ্কের অবনমনটা সমান হবে। সেখান থেকে যদি আমার এম এর মান বা মলিকুলার ওয়েটের মান বের করতে হয়, তাহলে আমি কি করব, এই সমীকরণটা ব্যবহার করতে পারি, যেটা আমরা আমাদের পূর্ববর্তী ম্যাথমেটিক্যাল টার্মের মাধ্যমে দেখতে পেয়েছিলাম। তো এখানে m ইকুয়ালস টু কি kf ইনটু a ইনটু 1000 ডিভাইডেড বাই ডেল্টা tf ইনটু b। দেখো ভ্যান হাউস ল অসমোটিক প্রেসারের জন্য, তাহলে ল 1 এ কি বলতেছে যে at constant temperature, তাপমাত্রা যখন স্থির থাকে তখন অসমোটিক প্রেসার ইজ প্রপোর্শনাল টু দ্য কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশন। তখন অভিস্রবণিক চাপটা কার সমানুপাতিক? দ্রবণের কনসেন্ট্রেশনের সমানুপাতিক, অর্থাৎ P সমানুপাতিক C। আমরা এখানে কনসেন্ট্রেশনটাকে কিভাবে লিখতে পারি? P সমানুপাতিক 1/V, এটা একটা কনসেন্ট্রেশনের ফর্মুলা। তারপরে ল 2 তে আমরা দেখতে পারি যে at constant concentration, যখন দ্রবণের ঘনমাত্রাটা স্থির থাকে তখন অসমোটিক প্রেসার ইজ প্রপোর্শনাল টু দ্য চেঞ্জ অফ টেম্পারেচার। তখন অভিস্রবণিক চাপের পরিবর্তনটা কার সমানুপাতিক? তাপমাত্রার সমানুপাতিক। তখন আমরা কি লিখতে পারি যে অসমোটিক প্রেসারের জন্য P সমানুপাতিক T। এবার আমরা ল 3 তে দেখি ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ ডিফারেন্ট সলিউট, অর্থাৎ একই পরিমাণের দুটো ভিন্ন দ্রব্য আর dissolved in the same volume, অর্থাৎ একই পরিমাণ যখন same volume of solvent, অর্থাৎ একই পরিমাণ দ্রাবকে দ্রবীভূত থাকে, তখন তাদের exert equal osmotic pressure under identical condition of temperature, অর্থাৎ একই পরিমাণ বাষ্প চাপ দেয় একটা নির্দিষ্ট তাপমাত্রায়। তাহলে আমরা এখানে লিখতে পারি যে P সমানুপাতিক N, অর্থাৎ ঘনমাত্রা। এবার আমরা দেখব যে causes of elevation of boiling point and depression of freezing point, কেন আমাদের বয়লিং পয়েন্টটা বাড়তেছে বা ডিপ্রেশন ফ্রিজিং পয়েন্টটা কমতেছে। এখানে দেখেন যে পিওর সলভেন্টের ক্ষেত্রে যখন বয়লিং পয়েন্টটা আমরা মেজারমেন্ট করি, তখন হলো যে পিওর সলভেন্টের বাষ্পচাপ আর পরিবেশের যে চাপটা, এই দুটো যখন সমান হয় তখন দ্রাবকটা ফুটতে শুরু করে। কিন্তু যখন আমি এই সলভেন্টের মধ্যে একটা সলিড বা একটা সলিউট অ্যাড করব, তখন এটার বাষ্পচাপটা কমে যাবে। তো এই বাষ্পচাপটা কমে যাওয়ার ফলে পরিবেশের বাষ্পচাপের সমান বাষ্পচাপ লাভ করার জন্য আরো বেশি পরিমাণে তাপ দিতে হবে। দ্যাটস ওয়াই বয়লিং পয়েন্টটা বেড়ে যায়। ঠিক একইভাবে ফ্রিজিং পয়েন্টটা কেন কমে যাচ্ছে? একইভাবে যখন দ্রবণের বাষ্পচাপটা কমে যাচ্ছে, তখন ওটাকে ফ্রিজ করার জন্য আরো বেশি পরিমাণে তাপমাত্রা কমাই নিয়ে আসতে হবে। যদি নরমালি একটা দ্রবণ যদি -2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বরফে পরিণত হয়, এর বাষ্পচাপ কমে যাওয়ার কারণে আমাকে তখন -5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিয়ে তাকে বরফে পরিণত করতে হবে। অর্থাৎ আমরা পুরো টপিকটার মধ্যে দেখতে পেলাম যে কেন আমাদের বয়লিং পয়েন্টটা বেড়ে যাচ্ছে, কেন আমাদের ফ্রিজিং পয়েন্টটা কমে যাচ্ছে। আপনাদের যদি এরপরেও আমাদের এই টপিকের উপর কোনো কোশ্চেন থাকে, আশা করতেছি আপনারা আমাদেরকে নেক্সট আমাদের ভিডিওটা যখন আসবে তখন আমরা ওই সলিউশনগুলো দিয়ে দিব ইনশাআল্লাহ। সো ধন্যবাদ সবাইকে, স্টে টিউন, আল্লাহ হাফেজ।